অন্তিক অবাক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকায়। সে মনে মনে ভাবে, মিষ্টি কি জেনে বুঝে অন্তিককে বিয়ে করেছে? কই, অন্তিক ঘুণাক্ষরে টের পায়নি। অন্তিক নিজের মনকে প্রশ্ন করে, মিষ্টি থেকে বলেনি নাকি সে জানতে চায়নি? মিষ্টির উপর অন্তিকের অভিমান হয়, সে সব জানা সত্ত্বেও অন্তিককে কিছু বলেনি বলে। অন্তিক গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি সব জানতে মিষ্টি? অল্প অল্প জানি, যতটুকু জানি সব তোমায় ঘিরেই। অন্তিক কিছু বলে না, কিন্তু সে মোল্লাবাড়ি থেকে মায়ের চলে আসার পিছনের মূল কারণ শুনতে আগ্রহী। রুনা বুঝতে পারে বিষয়টা। গভীর নিঃশ্বাস ত্যাগ করে অতীতের কালো দিনগুলোর কথা বলতে থাকে। বিদারক দিনগুলোর বর্ণনাদাতা সহ আরও দুজন মানুষের চোখ বেয়ে অশ্রু ঝরছে। অন্তিক মাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মায়ের মাথায় হাত রেখে বলে, তোমার সাথে হওয়া অন্যায়ের একটা একটা হিসাব দিতে হবে তাদের। তোমার গা ছুঁয়ে বলছি, আমি সবাইকে দেখে নিব। বাবার ভিটায় পা রেখেছে রুনা, সাথেই তার সন্তান ও সন্তানের স্ত্রী। মিষ্টিদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই রুনার বাবার বাসা। মাসে একবার রুনা এখানে এসে ঘরবাড়ি পরিষ্কার করে যেত। অন্তিক ভাড়া বাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু সেই রাজি হয়নি। বাবার ভিটা এমনিতেই পড়ে আছে। এর মাঝে মিষ্টি অন্তঃসত্ত্বা। রুনা মিষ্টিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই ছেলে বউকে নিয়ে বাবার বাড়ি ওঠেন। পুরনো বাড়িটা মিষ্টির বেশ পছন্দ হয়। সে অন্তিকের হাতে জড়িয়ে ধরে বলে, বাড়িটা সুন্দর না অন্তু? অন্তিক টু কথাও বলেনি। সে মিষ্টির হাত ঝাড়া দিয়ে ফেলে হনহন করে ঘরে চলে যায়। মিষ্টি অবাক নয়নে স্বামীর চলে যাওয়া দেখে রুনাকে প্রশ্ন করে, তোমার ছেলের মতিগতি আমি কিছুই বুঝি না মণিমা। বাইরের জগতে সে নুন ছাড়া ভাত, কিন্তু আমার সামনে আসলে লঙ্কা সহ ভাত, যার সকল ঝাল আমার উপরেই খাটায়। রুনা হাসেন। মিষ্টিকে তার চেনা আছে। অন্তিক রাগ করেছে, তিনি জানেন মিষ্টি তার ছেলের রাগ ঠিকই ভেঙে ফেলবে। রাতের খাবারের পরে মিষ্টির শরীর খারাপ লাগছিল। ঘরে এসেই সে বিছানায় শুয়ে পড়ে। নড়াচড়া করার শক্তিটুকু অবশিষ্ট নেই। অন্তিকও এর মধ্যে বাসায় ফিরে আসে। সে মিষ্টিকে দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে যায়। চোখ বন্ধ করে অবস্থায় মিষ্টি সবকিছু উপলব্ধি করতে পারছে। দরজা খোলার আওয়াজ পেয়ে মিষ্টি তাকায়। অন্তিকে গোসল সেরে বের হয়েছে। গা মুছে মিষ্টিকে দেখিয়ে সে তোয়ালে চেয়ারের উপর শব্দ করে ফেলে ধপাধপ পায়ে ঘর থেকে বের হয়ে যায়। অন্তিকের কাণ্ড দেখে মিষ্টি অন্তিককে শুনিয়ে শুনিয়ে বলে, ইস, ঢং দেখে বাঁচি না। অন্তিক ঘর থেকে বের হয়ে এই নিয়ে 5 বার পিছনে ফিরে তাকিয়েছে। উদ্দেশ্য মিষ্টি তার পিছু আসছে কি না তা দেখার। মিষ্টির আগমনের কোনো লক্ষণ না পেয়ে অন্তিক ভাবুকের স্বরে বলে, আশ্চর্য, আমি এত করে মিষ্টিকে বোঝাতে চাইছি যে আমি রাগ করেছি, সে কি বুঝতে পারছে না নাকি বুঝেও বুঝছে না? অন্তিক নিজেকে পুনরায় প্রশ্ন করে। মিষ্টি কি আমাকে ভুল বুঝে নিয়েছে? অন্তিক ফট করে ঘুরে নিজেদের ঘরের দিকে এগোয়। তাড়াহুড়োই শার্টের হাতা লোহার সাথে বেছে ছিঁড়ে ফেলে, কিন্তু ঘরে প্রবেশ করতেই তার চক্ষু চড়ক গাছ। মিষ্টি খুব আরামে ঘুমাচ্ছে। অন্তিক মাথা চুলকে মুচকি হেসে বলে, আমাকে চিন্তায় রেখে মহারানী কি সুন্দর ঘুমাচ্ছে। 1 পা 2 পা ফেলে মিষ্টির কাছে এগিয়ে আসে অন্তিক। মাথা নিচু করে মিষ্টির গালে ও ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় সে। গলার কাছটায় ছোট ছোট চুমু এঁকে হতাশার সুরে বলে, আমার অভিমান কি ধরতে পেরেছো চন্দ্রিমা? মিষ্টি ঘুমের ঘরে উত্তর না দিলেও অন্তুকের গলা জড়িয়ে পাশ ফিরে শোয়। অন্তিক তা দেখে মুচকি হাসে। মিষ্টির হাত ছাড়িয়ে দরজা আটকে নেয় সে। এরপর মিষ্টির পাশে শুয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় সে। মাথায় চুমু এঁকে বলে, এবার তোমার সাথে লুকোচুরি খেলবো চন্দ্রিমা। সজাগ কালে তোমাকে ছুঁয়ে দিতে না পারলেও তোমার ঘুমানোর ফায়দা নিব মিষ্টি রানী। তুমি হয়তো জানো না তোমার ঠোঁটের স্বাদ অমৃতের চেয়েও সুস্বাদু। এই স্বাদ আমার প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড প্রয়োজন। মিষ্টিকে উন্মুক্ত বুকের সাথে গভীরভাবে জড়িয়ে ভবিষ্যতের ব্যাপারে ভাবতে শুরু করে অন্তিক। সকাল থেকেই বমি করছে মিষ্টি। অন্তিক গিয়েছিল বাজার করতে। বাড়ি ফিরে মিষ্টির বেহাল দশা দেখে বিচলিত হয়ে পড়ে। রুনা ছেলেকে আশ্বাস দেন এই সময়ে এমন হয়, কিন্তু অন্তিক নাছোড়বান্দা। মিষ্টির অসুস্থতায় পাগল হয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ মরিয়ম জানায়, সব ঠিকঠাক আছে, বেশি করে পানি খেতে। ডাক্তার দেখানো শেষে বউ শাশুড়ি কেবিন থেকে বের হয়ে আসে। অন্তিক তখন বাইরে ছিল। মা ও স্ত্রীকে ফিরতে দেখে বলে, সব ঠিকঠাক আছে তো মা? উফ,
তুমি অযথা চিন্তা করছো অন্তু। আমিও বাবু ঠিক আছি, আমিও বাবু ঠিক আছি। অন্তিক বাঁকা চোখে তাকিয়ে নজর অন্যত্রর সাথে সাথেই ঘুরিয়ে নেয়। অদূরের দোকান দেখিয়ে বলে, আমার সন্তান যেন সুস্থ থাকে বলে দিলাম। যা যা প্রয়োজন সব এনে দিব। স্ত্রীর কোনো কষ্ট পেতে দিব না। তোমরা ওই চেয়ারটাই বসো, আমি ওষুধ নিয়ে আসছি। অন্তিক চলে যেতে নিলে মিষ্টি পথ আটকায়। এখানে কেউ তোমার বা আমার পূর্ব পরিচিত নয়, একটা টেস্ট করিয়ে নিলে হয় না? মিষ্টি ঠিক বলেছে। এখন তুই বাহিরের দিক থেকে মেনে নিতে পারছিস ঠিকই, কিন্তু কোনো একদিন যদি মিষ্টিকে ভুল বুঝে ছেড়ে যাস, তখন ওই মেয়ের কি হবে? মায়ের কথায় অন্তিক মাথা তুলে তাকায়। তার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। সে দাঁতে দাঁত চেপে ধরে বলে, আমার জীবন থাকতে মিষ্টিকে ছেড়ে দিবও না, আর কোথাও যেতেও দিব না। অন্তিক ব্যস্ত পায়ে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে। আজ কি হবে সে জানে না, কিন্তু নিজের জন্য হলেও ডাক্তার দেখাবে। রিপোর্ট এসেছে বিকাল 4টায়। অন্তিক না দেখেই বাড়ি ফিরে বসে। মিষ্টি তখন বড়ইয়ের আচার খাচ্ছিল। অন্তিকের আগমনে এসে নড়ে চড়ে বসে, হাতের আচার একপাশে রেখে বলে, এই অবেলায় কিসের রিপোর্ট নিয়ে এলে? অন্তিক নিঃশব্দে রিপোর্টখানা মিষ্টির হাতে দেয়। আজ তার মধ্যে রিপোর্ট দেখার কোনো শক্তি অবশিষ্ট নেই। সে অন্য প্রান্তে ফিরে অপেক্ষা করতে থাকে। এমতাবস্থায় মিষ্টি রিপোর্ট পড়ে আত্মচিৎকার করে ওঠে, বলে, এটা কিভাবে সম্ভব অন্তু? নীল গগন তলে কালো মেঘের আগমনে যেমন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, অন্তিকের মুখশ্রীতে তেমন আধার নেমে এসেছে। রক্তিম চোখ জোড়া রিপোর্টের উপর নিবদ্ধ, শরীর থরথর করে কাঁপছে। মিষ্টি অন্তিকের কাঁধে হাত রাখে, ভরসার হাত। অন্তিকের মাও এসে উপস্থিত হয়েছেন। তিনার মুখে তাচ্ছিল্যের হাসি। নিজ কার্য হাসিল করার জন্য এরা এর চেয়েও নিচে নেমেছিল পূর্ব। অন্তিক রিপোর্ট শক্ত করে ধরে বলতে শুরু করে, সবাইকে কর্মফল ভোগ করতেই হবে, কেউ শান্তি পাবে না, আমি কাউকে ছাড়বো না। মিষ্টির ভয় হচ্ছে। সে অন্তিকের উদ্দেশ্যে বলে, রিপোর্ট নর্মাল, তোমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমরাও চলে এসেছি, সুখে আছি। বলছিলাম কি, কি বলবে? তাদের ছেড়ে দিব? কেন ছেড়ে দিব বলো? আমাকে সারা জীবন মিথ্যার উপরে রেখেছে। তোমাকে বিয়ে করার পর অপরাধবোধ কুড়ে কুড়ে আমাকে খেয়েছে। দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। কতবার নিজের অক্ষমতার জন্য আত্মহত্যা করতে চেয়েছি, হিসাব নেই। আর তুমি বলছো আমি তাদের ছেড়ে দিব? আমি তো বলছিলাম, আর তুমি বলছো আমি তাদের ছেড়ে দিব? তোমাকে কিছুই বলতে হবে না। তুমি না তাদের সামনে বাঘিনী রূপে নিজেকে দাঁড় করিয়েছিলে, আজ কি হলো? নাকি ভেবে নিব তুমি করলেই সব ঠিক আর আমি করলেই বেঠিক? ছল ছল চোখে মিষ্টি অন্তিককে দেখছে। মানুষ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সঠিক ভুল অনুধাবন করার শক্তি হারিয়ে ফেলে। অন্তিকের রক্তিম চাহনি মিষ্টি সহ্য করতে পারছে না। সে অশ্রুসিক্ত নয়নে কাঁপা স্বরে বলে, ডাক্তার বলেছে 3 থেকে 4 মাস জার্নি না করতে। আমি বলতে চেয়েছিলাম মণিমার সাথে অন্যায়ের যথাযথ প্রমাণ জোগাড় করে তারপর আমরা ফিরে যাই। তুমি আমার পুরো কথা শুনলে না অন্ত। আমি পুরো কথা শুনলে তুমি আমার পুরো কথা শুনলে না অন্ত। আমি একজন মেয়ে, আমার মন আছে, সব সময় বুকে পাথর চেপে লড়াই করার শক্তি থাকে না। অবশ্য তুমি বুঝবে না, কারণ আমি তোমাকে মনে প্রাণে চেয়েছি। আমার এই ভুল তোমাকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছি। মিষ্টি এক মুহূর্তও সময় নষ্ট করে না। চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায়। রুনা ছেলের দিকে এগিয়ে আসেন। অদূরে কাঁঠাল গাছে চড়ুই ছানার চিচির শব্দ ভেসে আসছে। তিনি সেদিকে আঙুল উঁচিয়ে দেখিয়ে বলেন, এই বাচ্চাদের দেখো, পেটের ক্ষুধার চিৎকার করছে, কিন্তু নিজের খাবার জোগাড় করতে পারছে না। মা পাখি বা বাবা পাখি নিশ্চয়ই খাবারের সন্ধানে নেমেছে। মা পাখি একাই কিন্তু খাবার খুঁজছে না, বাবা পাখিটাও অবশ্যই সাহায্য করছে। তোমাকে রেখে আসার কারণ তো বলেছি। তুমি তখন ছোট ছিলে, কিন্তু তোমার বাবা তো ছিলেন। তিনি আমি থাকতে তেমন পরিবারের প্রতি উদাসীন ছিলেন। আমি চলে আসার পরও ছিলেন। নয়তো জলজান্ত মানুষ জীবিত থাকার পরও কীভাবে তার সন্তানের সাথে অন্যায় হতে থাকে? সে পারতো না সন্তানের মুখে দুবেলা ভাত তুলে দিতে? আমি মনে করি আমাদের মা ছেলের জীবনে তছনছের পেছনে তোমার বাবা দায়ী। আমাদের সাথে যা হওয়ার হয়েছে, আমরা সময়টাকে আর ফেরাতে পারবো না। কিন্তু তুমিও কি তোমার স্ত্রী সন্তানের প্রতি উদাসীন থাকবে? জীবন থেকে শিক্ষা নাও অন্ত। মেয়েটা ভুল বলেনি। মিষ্টি তোমার জন্য নিজের জীবন
পরোয়া না করে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে মোল্লা বাড়িতে পা ফেলেছে। অন্তিক খুবই মনোযোগ সহকারে মায়ের কথা শুনে। মিষ্টির সাথে এভাবে কথা বলা তার মোটেও ঠিক হয়নি। ব্যাপারটা উপলব্ধি করতে বেশ সময় নিয়েছে অন্তু। সে মাথা নিচু করে রুনার উদ্দেশ্যে বলে, আমি ক্ষমা চেয়ে নিব, কিন্তু মিষ্টিও শাস্তি পাবে। মা, আমার থেকে তোমার কথা লুকানোর জন্য শাস্তি পেতেই হবে। অন্তিক প্রস্থান নেয়। রুনা অবাক হয়ে তাকিয়ে রয় ছেলের যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, এই ছেলেকে কি আমি পেটে ধরেছি? আমি তো এত তেরা নই, তাহলে এ কার মতো হয়েছে? মিষ্টি চুপচাপ বিছানায় বসে আছে। সে কাঁদছে না। পেটে হাত রেখে অনাগত বাচ্চার নিকট অভিযোগ করছে, দেখলি তো তোর বাবার শয়তানি, আমাকে কষ্ট দিতে এক পাও আগায় পিছায়ও না, সব সময় আমাকে কষ্ট দেয়। কথা বলবো না বুঝলি, এজন্যই ছেলেদের উপর দিয়ে ভালোবাসা দেখাতে নেই। এরা মাথায় চড়ে বসে, মনে করে মেয়েরা তো তাদের ভালোবাসেই, কখনো ছেড়ে যাবে না। কিন্তু তারা তো জানে না, মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন কষ্ট দিতেও জানে। অন্তিক দরজার কাছে দাঁড়িয়ে মিষ্টির সবগুলো কথা শুনে মুচকি হাসে। মনে মনে আফসোস করে কিভাবে সে মিষ্টিকে কষ্ট দিয়ে ফেলেছে। মেয়েরা কি এমনই হয়? স্বামীরা যতই কষ্ট দিক না কেন, ধৈর্য সহকারে শ্বশুর বাড়িতেই পড়ে থাকে। স্বামী নামক পুরুষ দেখেও দেখে না। অন্তিকের নিজের উপর রাগ হচ্ছে। সে তো সেই সকল কাঙাল পুরুষদের অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা বউ বাচ্চার প্রতি উদাসীন থাকে। অন্তিক চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। এত সহজেই সে ভেঙে পড়বে না। মাথা ঠান্ডা করে তার সব করতে হবে। শব্দহীন পদচারণে অন্তিক ঘরে প্রবেশ করে। মিষ্টি আর চোখে দেখে মুখ ফিরিয়ে নিয়ে শুয়ে পড়ে। সে আজ কোনোভাবেই অন্তিককে দেখবে না, কেননা অন্তিককে দেখা মাত্রই মিষ্টির রাগ ভেঙে যাবে। অন্তিক টেবিলের ওপর খাতা কলম নিয়ে লিখতে বসে। মিষ্টির দিকে তার মনোযোগ নেই যেন। অনেক সময় ধরে কিছু আঁকিবুকি করে খাতা রেখেই ঘর থেকে বের হয়ে যায়। অন্তিক সচরাচর বাড়িতে থাকলে মিষ্টির আশেপাশেই ঘুরঘুর করে, বই খাতার সাথে যোগাযোগ রাখেই না। মিষ্টির কাছে না আসে খাতায় কি এমন দরকারি কথা লিখেছে সে? কথায় আছে, কৌতূহল দমিয়ে রাখতে নেই। মিষ্টি পা টিপে টিপে খাতাখানা হাতে নেয়। প্রথম লাইনে চন্দ্রিমা লেখা দেখে ভুরুযুগল কুঁচকে পড়তে শুরু করে। চন্দ্রিমা, আমার প্রাণেশ্বরী, আমার সাহসী বাঘিনী, তোমার বাঘিনী রূপটাকে আমি যেমন খুব পছন্দ করি, দুর্বল দিকটা তেমন ঘৃণা করি। মেয়ে হয়েছ বলে যে মাঝে মাঝে দুর্বলতা প্রকাশ করাতে হবে, এটা কোথায় লেখা আছে? আজ তোমার চোখে সাহসের বদলে ভয় দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি চন্দ্রিমা। কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। আমার সাথে কাটানো প্রতিটা দিনের হিসাব করে শাস্তি দিব তোমাকে। ভাবছো কিসের শাস্তি? বলছি, আমাকে এতদিন ধোকায় রাখার শাস্তি, মায়ের ব্যাপারে না জানানোর শাস্তি, আমার থেকে আমাকে বেশি ভালোবাসার শাস্তি। এবার তোমাকে শাস্তি দাও বলে দিচ্ছি বউ। আমি তোমার সাথে থেকেও তোমার সাথে থাকবো না। বুঝলে না তো? তৈরি হও, আমি এসে বোঝাচ্ছি। আমার মিষ্টি অত্যাচারের জন্য তৈরি হও বউ। তোমার রসালো ঠোঁটের স্বাদ পরখ করার মতো মহৎ কাজটা তো আর বাদ দিতে পারি না। এবার ডাবল সময় নিব। শাস্তিটা সুইট না? ঠিক তোমার মতো। অপেক্ষার সময় খুবই কঠিন। আমি আসছি ভিটামিন এ নেওয়ার জন্য। তুমি তৈরি তো? লেখাগুলো পড়ে মিষ্টি শুকনো ঢোক গেলে পিছনে তাকাতেই দেখতে পায় অন্তিক ভিলেন হাসি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। মিষ্টি পিছনে পেছাতে পেছাতে বলে, আমি খুব রাগ করেছি অন্তু, আমি আগের মতো নেই। যেচে ভালোবাসা অনেক নিয়েছি, আর নয়। আত্মসম্মান বোধ নামক কিছু আছে নাকি? ঘর থেকে বের হয়ে যাও অন্তু। ভিটামিন এ বি সি ডি কিছুই পাবে না বলে দিলাম। মিষ্টির কথা অন্তিক শুনেও না শোনার ভান ধরে এগোতে থাকে। মিষ্টি তা দেখে বলতে থাকে, ছেড়ে দে শয়তান, তুই আমাকে পাবি কিন্তু আমার মন পাবি না। কিরে রুস্তম, ব্যবসা কেমন চলছে? বর্ডারে মাল পাঠাতে কোনো সমস্যা হয় নাই তো? আমি কিন্তু কালুর কাছে তোর পুরস্কার পাঠিয়ে দিছি। আমারে কবে ফেরত আনবেন ওস্তাদ? মেলা বছর তো এদিকে থাকলাম, বর্ডারে দেখি না কত বছর ধইরা। আরনে কইছেন হ্যাঁ ভালো আছে, আমারে ছাইরা যায় নাই। বর্ডার লাগে আইসকাইল বুকটা পড়তাছে। এইবার মাল চালান হইলে কিন্তু আমি কালুরে রেখা ফেরত আইমু। তোর বউ ভালোই আছে রে রুস্তম। আমি দিনে 3 বেলা নিজে গিয়ে দেখা আসি তোর বউরে। কথাগুলো বলে অজ্ঞাত লোকটি
কোমর থেকে গামছা খুলে মুখশ্রীতে লেগে থাকা ঘাম মুছতে মুছতে সহকারী রুস্তমকে মুঠোফোনে কথাগুলো বলে। বিশ্রী হাসি দেয়। তার সামনেই বুকে এক টুকরো চাদর জড়িয়ে একজন মহিলা সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে। তার মুখেও হাসি। অজ্ঞাত লোকটা মহিলার বুকের নরম অংশে হাত চেপে বলে, আইতে চাইলে আয়, কিন্তু তোর বউয়ের তো মেলা আবদার, পূরণ করতে পারবি তো? সোনার বালা কেনার টাকা জমাইছস তো? রুস্তম টাকার পুঁটলি হাতে নিয়ে দেখে আরো 50,000 কম আছে। সে পুনরায় ফোনে বলে, এইবার মাল ডাবল চালান করমু। ওস্তাদ 50,000 টাকায় রেডি করো। ফোন কেটে অজ্ঞাত লোকটি মহিলার উদ্দেশ্যে বলে, তোর নাগর তো তাড়াই আছে, তা সেখানে যাইবি নাকি রে মা? মহিলা সিগারেট অজ্ঞাত লোকটার হাতে সঁপে দিয়ে প্রত্যুত্তরে বলে, যাইয়া কি কমু, ওই হালার ইঞ্জিন এতদিনে নষ্ট হয়ে গেছে। তোমার লগে থাকবার পারি, টাহা পাই, খাওয়ান পাই, আর কি লাগে? অজ্ঞাত লোকটি পুনরায় বিশ্রী হেসে মহিলাকে বিছানায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে। বুকের চাদর মাটিতে ফেলে বুকের নরম অংশে কামড় বসিয়ে বলে, মাথা নষ্ট করিস না, তোর এত তেজ, দেখি আমারে খুশি করে দেখাতো। তোমারে খুশি করার লাইগা সব করতে রাজি আছি। একটা কথা কও তো, ঘরে বউ আছে, বাইরে হাজার মৌমাছির গতরের এত স্বাদ পাওয়া মন কেন ভরে না? অজ্ঞাত লোকটি কথাটা শুনে মহিলার গলায় চেপে ধরে বলে, মুখের সামনে খাওন পাইয়াও খাইতে না পাবার যন্ত্রণা তুই কি বুঝবি? পুরা পৃথিবী মাইয়াগর গতরে যা পাই না, তা রুনার গতরে পাইছি। আমার রুনারে লাগবো, রুনারে ছাড়া আমার শরীরে আগুন নিভব না। চায়ের দোকানে বসে আরামে সিগারেটের ধোঁয়া ছাড়ছে রুস্তম। চঞ্চল চোখজোড়া নতুন শিকারের খোঁজ করছে। মালিকের আদেশে 2 দিনে লুকিয়ে নেত্রকোনার সুসং দুর্গাপুরে আসে। সেখান থেকে 100 টাকা ভাড়া দিয়ে লাল পাহাড়ের আদিবাসীদের এলাকায় এসেছে। হাশেমের দোকানে বসে অদূরেই 14-15 বছর বয়সী মেয়ে নালার পানিতে ঝিনুক কুড়াচ্ছে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে একটা বিস্কুটের প্যাকেট হাতে এগিয়ে যায় মেয়েটির দিকে। হ্যাংলা পাতলা রুস্তম লাফ দিয়ে সহজেই নালায় নেমে পড়ে। ঝিনুক কুড়ানোর বাহানায় মেয়েটির সাথে কথা বলতে চেষ্টা করে। তোর গতরের কাপড়টা দেখি খুব সুন্দর, কইতে নিছিলি রে? সহজ সরল মেয়েটির নাম আসমা। গায়ের রং উজ্জ্বল শ্যামারঙা। একগাল হেসে উত্তর দিল, বড় আফা ঢাহা থেকে আনছিল, পায়জামা ছিঁড়া পাইয়া আমারে দিয়া দিছে। রুস্তম নড়ে চড়ে দাঁড়ায়। অপরিচিত মানুষের সাথে কথা বলছে, তার মানে মেয়েটি বড্ড বোকা অথবা সহজ সরল। রুস্তম ভাবে, ঘরে যদি বউ রেখা না আসতো তাহলে এই মায়ারে নিজের করে নিত। অবশ্য বিয়ের আগে যে সে পুরুষ ছিল সেটাও বলা পাপ হবে। তার চোখজোড়া জলজল করে ওঠে। জাদু মিশ্রিত কথা শুরু করে, আহারে আহারে, কি কইলি রে তুই? পরিল্লাহান মাইয়া নাকি অন্যের গতরের কাপড় পরে? তুমি কেডা? আসমা ঘাড় ঘুরিয়ে রুস্তমের দিকে তাকায়। চোখে মুখে তার প্রশ্নের সমাহার। সুযোগ পেয়ে রুস্তম পুনরায় বলতে শুরু করে, লাল পাহাড়ে ম্যাডামের লগে আইছি, বস্তা ভইরা টেহা লইয়া আইছে দান করার লাইগা। ধলিপাড়ার সবাই যাইয়া আনছে। হাসেম বাইরে জিজ্ঞেস করো, হের বউ তো আনলো। আসমা গলা উঁচু করে হাশেমকে জিজ্ঞেস করে, ওগো হাসেম ভাই, হাসা কথা নিহি? বোকা ছেলেটা হ্যাঁ বলে মাথা নাড়ায়। আসমার মনে সন্দেহের বীজ তখনও বিদ্যমান। নালা থেকে উঠে কাপড় ঝেড়ে এসে বলে, তোমার ম্যাডাম লাল পাহাড়ে, তাইলে তুমি এখানে কি করবার আইছো? আমি তো বিড়ি টানতে আইছিলাম। পাহাড়ে দোকান নাই, তুমি জানো না? কুপ্রকৃতির মানুষ অভিনয়ে সর্বদা ফুটে থাকে। রুস্তম তার প্রমাণ। দুর্দান্ত অভিনয়ের জন্য পুরস্কার সে পাবে। আসমা সহজেই বিশ্বাস করে ফেলে। কোমরে গুজে রাখা ওড়না গায়ে জড়িয়ে লাল পাহাড়ের চূড়ায় এগোতে থাকে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আসমার বিষয়টাও এমন। জুবুথুবু হয়ে গাড়ির ভেতরে বসে আছে সে। ঠোঁট কেটে রক্ত ঝরছে তার। গাড়িতে সে একা নয়, 8 থেকে 10 জন মেয়েও তার মতো অসহায় অবস্থায় পড়ে আছে। বাইরে রুস্তম বিস্তৃত হেসে টাকা গুনছে। এবার তার মালিক তার উপর সন্তুষ্ট হবেই হবে। টাকার ঘ্রাণ নিয়ে রুস্তম লোভাতুর স্বরে বলে, কাওয়া কাকা করলে ফিরতে হয় না বোকার দল।
কাওয়াজে কখন শকুনের রূপ নিব কইবার পারবা না। মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকিয়ে গাড়ির পেছনটায় 2বার আঘাত করে চিৎকার করে বলে ওঠে, লও মিয়া রওনা হ, বর্ডারের লোক পাইয়া যাইবা। মালডারে সাবধানে লইয়া যাইও যেন পালাতে না পারে।